নমস্কার বন্ধুরা, আজ আমি আবার এসে পড়লাম রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে। রাষ্ট্রবিজ্ঞানের এখানে প্রথম দিন আমি জাস্ট শুরু করেছিলাম। আজ রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞানের একটি সার্বজন গ্রাহ্য সংজ্ঞা দেওয়া সহজ নয়। জেনলিক যথার্থই বলেছেন, সঠিক নামকরণের সমস্যা নিয়ে অন্যান্য সামাজিক বিজ্ঞানের তুলনায় রাষ্ট্রবিজ্ঞান অধিক বিব্রত। এবার দেখো, তোমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পড়ার সময় যে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য কিন্তু বই পড়া একান্ত কাম্য। তো আমি এখানে ডিটেলস বইটা পড়ছি এবং তার সাথে সাথে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি। তোমাদের কাছে এটা খুবই ভালো লাগবে এবং বুঝতে পারবে। যেখানে বুঝতে পারবে না আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দিব। তোমরা জিনিসগুলোকে সুন্দর করে শোনো। দেখো, সুন্দর করে পড়লে পরেই কিন্তু একটা বিষয় সম্পর্কে তোমরা বেশি ভালো করে জানতে পারবে। এখানে কি বলা হয়েছে যে সঠিক নামকরণের সমস্যা নিয়ে, যে সমাজবিজ্ঞান যেহেতু এটি একটি, তার জন্য এর নামকরণের সময় কিন্তু অনেক দ্বিমত আছে। আর এখানে হচ্ছে কি আছে, বলেছে যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও ধারণা তার আলোচনা ক্ষেত্র পরিধি দ্বারাই নির্ধারিত হয়। অন্যান্য সামাজিক বিজ্ঞানের ন্যায় রাষ্ট্রবিজ্ঞানও হলো একটি গতিশীল বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানও কি গতিশীল কেন বলা হয়েছে? যে সময়ের সাথে সাথে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পরিবর্তিত হচ্ছে। এবার তুমি বলবে যে রাষ্ট্রের যা নীতি সেগুলো তো সেমই থাকে। সেম থাকলে কি হলো, কিন্তু দেখো, স্বাধীনতার সময় যেভাবে রাষ্ট্র পরিচালিত হতো, এখন এই স্বাধীনতার 75 বছর পরে কিন্তু সেইভাবে রাষ্ট্র পরিচালনা হয় না। কিন্তু নীতি নির্ধারণগুলো কিন্তু মেনে চলা হলেও সময়ের সাথে সাথে কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে সেগুলো পরিবর্তিত হয় এবং আমরা কি করি, সেগুলো নিজেদের সুবিধার মতন কিন্তু চলা হয়। এবার দেখো, সংবিধানকে তো কখনো আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু যে সময়ের সাথে সাথে যে সেটার আপগ্রেডেশন করা যে কোনো জিনিসেরই, সেটা কিন্তু আমরা করে থাকি এবং সেটা মেনে থাকি। আর এটি কিন্তু এর জন্যই বলা হয়েছে গতিশীল বিজ্ঞান। মানুষের সমাজ ও সভ্যতার ক্রমবিবর্তনের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা পরিধি পরিমার্জিত পরিবর্তিত হয়েছে। তার ফলে রাষ্ট্রবিজ্ঞানের সম্বন্ধে ধারণারও বিবর্তন ঘটেছে। এই কারণে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞার সৃষ্টি হয়েছে। ওয়েসবি মতে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে মতপার্থক্য ও বিভ্রান্তি এবং সেই সঙ্গে একটা পরিবর্তনশীল প্রকৃতি অনিশ্চিত আলোচনা ক্ষেত্রে জন্য কোনো একটি নির্দিষ্ট সংজ্ঞা যথার্থ হতে পারে না। তাহলে ওয়েসবি কি বলে দিয়েছে, যে কোনো একটা সংজ্ঞা কিন্তু যথার্থ নয় রাষ্ট্রবিজ্ঞান আলোচনার জন্য। আমরা কিন্তু বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর মত পার্থক্য আমরা এইখানে দেখতে পাবো। তারপরে দেখো, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার নির্ধারণ করেছে। প্রখ্যাত সুইস দার্শনিক বুটসোলি সহজভাবেই বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, মানে শুধু রাষ্ট্রকে নিয়েই আলোচনা করবে। আবার গার্নার কি বলেছেন, যে রাষ্ট্রবিজ্ঞানের শুরু সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে, মানে যাই আলোচনা করুক না কেন রাষ্ট্রকে নিয়েই হবে। এটা কে বলেছে? গার্নার। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধি রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, আদর্শ, লক্ষ্য সব কিছুই এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ। জার্মান রাষ্ট্রবিজ্ঞানী গ্যারিস, ইউরোপের জেনলিক, ইংল্যান্ডের গেটেল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী সহমত পোষণ করেছে যে রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রের আলোচনা। গ্যারিসের মতামত অনুসারে রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রের উদ্ভব, বিন্যাস, উদ্দেশ্য, নৈতিক তাৎপর্য, অর্থনৈতিক সমস্যা, মানে রাষ্ট্র সম্পর্কিত যত আলোচনা আছে সেটাই কিন্তু কেন্দ্রীভূত হয়েছে। জেনলিকের মতানুসারে রাষ্ট্রবিজ্ঞানের লক্ষ্য হলো রাষ্ট্রের তত্ত্ব ও ব্যবহারিক জীবনের রাষ্ট্রের গতি প্রকৃতি আলোচনা করা। গেটেল কিন্তু বলেছে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র কি হয়েছে তার ঐতিহাসিক অনুসন্ধান, রাষ্ট্র কি বিশ্লেষণমূলক আলোচনা পরবর্তীতে করবে বা কি হওয়া উচিত তা নিয়ে কিন্তু আলোচনা করে থাকে। সিলি, ক্যাটলিন প্রমুখ দার্শনিকগণ সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেছেন। তাদের মতে আবার রাষ্ট্র শুধু নয়, সাথে কি আছে, সরকার ও শাসনতন্ত্র রাষ্ট্রবিজ্ঞানের এক, মানে সরকার ছাড়া, সিলি এবং ক্যাটলিনের এদের মতামতে যে সরকারই মেন, সরকার ছাড়া কোনো রাষ্ট্র
কোনো আলোচনা হতেই পারে না। সিলি যেমন বলেছেন রাষ্ট্রের অর্থনীতি যেমন সম্পদ, আর জীববিদ্যা যেমন জীবন, আর বীজগণিত যেমন সংখ্যা। মানে রাষ্ট্র যেমন অর্থনীতি দ্বারাই পরিচালিত হয়, একটা দেশের অর্থনীতিটা কি অর্থ ছাড়া তো চলবে না। তারপরে জীববিদ্যা যেমন জীবন ছাড়া চলবে না, আমরা যেটা লাইফ সায়েন্স বলি সেটাতে কি হয়, জীবনের আধিপত্য নিয়ে আলোচনা হয়। বীজগণিত, পাটিগণিত এগুলো তো সংখ্যা ছাড়া চলবে না। জ্যামিতি যেমন আয়তন বিস্তৃতি চলে না, তেমন রাষ্ট্রবিজ্ঞানের মূল কাণ্ডারি হলো গিয়ে সরকার। তাই সরকার ছাড়া এ চলা, অনুসন্ধান করা অসম্ভব। তবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু অধিকাংশ মতেই রাষ্ট্র ও সরকারের উভয়। আবার আধুনিকরা কি করেছে, আধুনিকের মধ্যে আছে অধ্যাপক গিলক্রিস্ট, তারা আবার কি বলেছে যে রাষ্ট্র তো আলোচনা হবেই, সাথে রাষ্ট্রের সাথে রাষ্ট্রকে যে পরিচালন করে, মানে রাষ্ট্রকে যদি আমি একটা আত্মা ধরে রাখি, সেই আত্মার যে কন্ট্রোল কে করবে, তাকে হচ্ছে মাইন্ড, মানে ব্রেনটা হচ্ছে কি তোমার সরকার এবং রাষ্ট্র দুজনেইকেই আলোচনার অন্তর্ভুক্ত করেছে। গিলক্রিস্টের মতে রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করা হয়। তারপরে পল জানে কি বলেছে, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের ভিত্তি ও সরকারের নীতিসমূহ আলোচনা করে। মানে সরকারের ভিত্তিটাও কীরকম এবং রাষ্ট্রের ভিত্তি যে সরকারের নীতি নিয়ম কিভাবে পরিচালিত হয় সেটা কিন্তু আলোচিত হয়। রাষ্ট্র এবং নাগরিকদের বহুবিধ পারস্পরিক সম্পর্কে যথার্থ বিশ্লেষণের জন্য সরকার সম্পর্কে আলোচনা আবশ্যক, কারণ সরকারই হলো রাষ্ট্রের মূর্ত প্রতীক। আর প্রকৃত প্রস্তাবে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে কিছু তত্ত্বগত এবং বাকিটা প্রতিষ্ঠানগত। মানে তত্ত্বগত মানে হচ্ছে রাষ্ট্রের একটা তাত্ত্বিক একটা ধারণা থাকে এবং হচ্ছে সেইটার হচ্ছে প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান, একটা রাষ্ট্র তো একটি প্রতিষ্ঠান না, সেটার উপরে আলোচনাকে নির্ধারণ করতে বলা হয়েছে। রাষ্ট্রের তত্ত্বগত আলোচনার সঙ্গে সরকারের প্রতিষ্ঠানগত আলোচনার সামঞ্জস্য বিধানের মধ্যেই রাষ্ট্রবিজ্ঞানের সার্থকতা প্রতিপন্ন হয়। আবার অধ্যাপক গেটেল কি বলেছেন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্র যেমন আমরা যদি এখন আমাদের ভারত রাষ্ট্রের কথা চিন্তা করতে যাই, তাহলে কিন্তু স্বাধীনতার সময় যে কোনো রাজনৈতিক দল দেখবে বলবে যে অমুকে এই করেছে, তমুক এই করেছে, সেই দলীয় এটা করেছিল, আমরা এটা করেছি। তাহলে কি হলো যে ভবিষ্যতে কি করতে হবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে অতীতের উপরে। অতীতে সরকাররা কি করে গেছে সেটা আমরা দেখে সেটাকে পর্যালোচনা করি, সেটাকে রেকটিফাইড করার চেষ্টা করি এবং সেটার নতুন এক ধরন তুলে ধরার চেষ্টা করি। তো এখানে কি বলা হলো যে রাষ্ট্র সম্পর্কে গেটেল এখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়েই আলোচনা করতে বলেছেন। তারপরে কি রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র সরকার সম্পর্কে যে আলোচনা থাকে তার কিছু ঐতিহাসিক এবং কিছুটা সমসাময়িক। রাষ্ট্র স্বাভাবিক, রাষ্ট্র কোথা থেকে শুরু হয়েছে এবং তার যে একটা তত্ত্ব সেটা ঐতিহাসিকও হবে এবং সমসাময়িক যাতে ছাপও থাকে, মানে সেটা পরিবর্তনশীল নীতিটাও আমরা ফলো করে থাকি। এবার দেখো রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কিত উপযুক্ত সংজ্ঞাগুলি রাষ্ট্রবিজ্ঞানের গতিশীল প্রকৃতিকে ধরতে পারেনি। বর্তমানকালের আন্তর্জাতিক ঘটনা প্রবাহ, ব্যক্তি ও রাজনৈতিক জীবনের উপর নানা ক্ষেত্রে ভাব প্রতিক্রিয়া হয়ে থাকে। দেখো আমরা কিছুদিন যাবৎ দেখে যাচ্ছি যে বিদেশের ইরানের মধ্যে যুদ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ হচ্ছে, তারপরে কিছুদিন আগে দেখো জাপানে ভূমিকম্প হয়ে গেল। তো এগুলো কিন্তু আমরা নিউজ চ্যানেল খুললে পরেই আমরা দেখতে পারি যে বিভিন্ন রকম খবর আমরা আন্তর্জাতিকভাবে আমরা জানতে পারি এবং এগুলো কিন্তু পুরোটাই রিলেটেড। এই যে কিছুদিন আগে দেখেছিলে ভারতবর্ষে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম, জ্বালানির দাম বেড়ে যাচ্ছে। তো এগুলো তো আমাদের একমাত্র একটা রাষ্ট্রকেন্দ্রিক না, এগুলো তো রিলেটেড টু আদার স্টেট অলসো। সো এই বাইরের যে রাষ্ট্রগুলো আছে সেগুলোর একটা কাজ কিন্তু, একটা কর্মকাণ্ড কিন্তু যে কোনো দেশের অর্থনীতি বলো, সেই দেশের কাজ কর্মপন্থা বলো, সব কিছুর উপর প্রভাব ফেলে। তাই আন্তর্জাতিক ঘটনা প্রবাহ কিন্তু এই রাষ্ট্রের আলোচনার ক্ষেত্রে কিন্তু কি হয়, আধুনিকরা বিজ্ঞানীরা বলেছেন প্রভাব করে এবং রাষ্ট্র আলোচনার ক্ষেত্রে পরিধি বিস্তার করে। এবার ডেভিড স্টার্ন এর মতানুসারে রাজনৈতিক দিকে সমাজের অন্যান্য দিক থেকে আলাদা করে দেখলেও
রাষ্ট্রবিজ্ঞান অবাস্তব হতে বাধ্য। আধুনিক এই লেখক রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আলোচনা হিসাবে না দেখে রাজনৈতিক ব্যবস্থা ও প্রক্রিয়া আলোচনার হিসাবে উপস্থাপিত করার পক্ষপাতী। তাহলে ডেভিড স্টার্ন সেখানে কিন্তু রাজনৈতিক ব্যবস্থা ও প্রক্রিয়ার আলোচনা হিসাবে উপস্থাপিত করার পলিটিক্যাল সিস্টেম আর প্রসেসের উপরে কিন্তু ডিপেন্ড করেছে। লায়োলেস আর ল্যাস্কি কিন্তু আবার বলেছে যে সমাজে অন্তর্ভুক্ত প্রভাব ও প্রভাবশালীদের ক্রিয়াকলাপের বিশ্লেষণ ও পর্যালোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞান। ল্যাস্কির মতে সংগঠিত রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে মানব জীবনে আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞান। মানে সংগঠিত রাষ্ট্র, যে একটা রাষ্ট্রের মধ্যে তুমি থাকছো, সেটার মানব জীবনে কী ধরনের প্রভাব ফেলছে কিংবা সেটা নিয়ে যে আলোচনা, তাকেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বলে। রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তনশীল পরিপ্রেক্ষিতে এটি ব্যাপকতার সংজ্ঞা দেওয়া যেতে পারে। রাষ্ট্রবিজ্ঞান হলো এমন এক সামাজিক বিজ্ঞান যেখানে রাষ্ট্র, রাজনীতি, দার্শনিক, সাংগঠনিক এবং জাতীয় আন্তর্জাতিক সাংগঠনিক সম্পর্কে প্রসঙ্গ এবং বহুবিধ রাজনৈতিক ব্যবস্থা তুলনামূলক প্রসঙ্গে বিজ্ঞানসম্মত আলোচনা পর্যালোচনা করে। তো বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সামাজিক বিজ্ঞানের অনেক শাখা প্রশাখা বিশ্লেষণ এবং সংযোজিত হয়েছে। তাই রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। এরপর আমরা পরদিন অন্য একটা রাষ্ট্রবিজ্ঞানের নীতি, দর্শন কী, তত্ত্ব কী, সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।